আপনাদের পড়ে শোনাচ্ছিলাম জার্মান সাহিত্যিক বার্টল্ড ব্রেশেটের উপন্যাস ৩ পয়সার উপাখ্যান। উপন্যাসটির আজ ১০ম পর্ব। ওদের মতো ওদের যদি চলতে দাও, এসব লোকের নেই কোনো তুলনা। ব্যস্ত শুধু সেই সম্পদ ফিরে পেতে যা তাদের কখনো ছিলই না। পুলিশ কমিশনারের গান। হলদে হচ্ছে গাছের পাতা। একদিন ভোরবেলা পলি, এখন মিসেস ম্যাকিজ, বাপের বাড়ি ফিরে এলো। এত সকালেও একটা ট্যাক্সি জোগাড় করতে পেরেছে। পার্কের পাশ দিয়ে যাবার সময় পলি খেয়াল করল ওক গাছের পাতাগুলো এর মধ্যেই হলুদ হয়ে গেছে। বেশ অবাক হয়ে দেখল দোকানে ব্যস্ততা। এ সময় এরকমটা হবার কথা নয়। মা দাঁড়িয়ে রয়েছেন কয়েকটি শেলিয়ের মেয়েকে নিয়ে। বেরির সাথে ঝগড়া চলছে মায়ের। কেউ পলিকে খেয়ালই করলেন না। কেউ একজন তার ব্যাগটা বয়ে তার ঘরে দিয়ে এলো। একটু পরে প্রাতরাশও এসে গেল। সবাই ভাবছে পুলিশ আসবে, তাই যা পারা যায় সবকিছু সরিয়ে ফেলা চলছে। এ কাজটা চলছে ৭ ঘন্টা ধরে। অনেক কিছুর মধ্যে ক্র্যাচ সরানো হলো, যা এক পাওয়ালা লোক ব্যবহার করতে পারবে না। গড়িয়ে চলা গাড়ি, যেখানে একটা পা লুকিয়ে রাখার জন্য ড্রয়ার রয়েছে। সৈন্যদের ইউনিফর্ম। কার্ডের বাক্স, যেখানে সব হিসেব লেখা আছে, নিয়ে যাওয়া হলো মাটির তলায় সেলারে। মাঝরাত থেকে লোকে মহল্লায় মহল্লায় গিয়ে ভিখারিদের বলে এসেছে সকালে তারা যেন হেড অফিসে না আসে। দুপুরবেলা যখন পুলিশ এলো, ততক্ষণে নাপিতের গুমটি ঘরটাও পাশের বাড়িতে সরে গিয়েছে। পুলিশ ফিউকুম্বিকে খুঁজছিল। কথা ছিল তার থানায় হাজিরা দেওয়ার। সে দেয়নি। কিন্তু আমাদের সেনাকে কোথাও পাওয়াই গেল না। অভব্য আচরণের জন্য আগের দিন তাকে বরখাস্ত করেছেন বলে পুলিশকে জানালেন পিচাম। বিচার জানিয়েছে ওই বাড়ি, যা বলা ভালো ৩টি বাড়ির সমষ্টি, খানিকটা খরগোশের বাসার মতো। ওর মধ্যে আছে কাঠের কাজের কারখানা, দর্জি কারখানা। সবই বিস্ময়কর রকম বড়, আর সবই ওই ভিখারিদের জন্য। কয়েকদিনের জন্য ফিউকুম্বি চলে গেছে বন্দরের কাছে এক হোটেলে। তার ঘর থেকে বেরোনো মানা। তবে যাবার সময় সে সাথে করে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খানা নিয়ে গিয়েছে। তার কুকুরের দায়িত্ব নিয়েছে পিচ। কিছু একটা কাজ পেয়ে সে বেজায় খুশি। পরদিন সকালের আগে বাবার সাথে তার দেখা হলো না। পিচাম এমন ভাব দেখালেন যেন পলি কখনো এ বাড়ি ছেড়ে যায়ইনি। দ্বিপ্রাহরিক আহারের পর কক্স এলেন মিস্টার পিচামের সাথে কথা বলতে। কথা সেরে যখন অফিস থেকে বেরোচ্ছেন, দেখা হলো পলির সাথে। মাথা ঝুঁকিয়ে পলিকে অভিবাদন জানালেন কক্স। মানতেই হবে, পিচফুল অনেক পরিপক্ক হয়েছে, বললেন কক্স। দক্ষিণের প্রভাব নিশ্চয়ই। পিচের দুটো হাত ধরে কক্স দাবি করলেন পিচ পিয়ানো বাজিয়ে একটা গান শোনাক। কক্সের পেছনে দাঁড়িয়েছিলেন পিচাম। আর পিচাম এমন করে মেয়ের দিকে তাকালেন যে পলি আর কথা না বাড়িয়ে কক্সকে নিয়ে দোতলায় চলে গেল, আর পিয়ানোয় বাজালো আনি লরি। পরে যখন দালালটি চলে গেছে আর পলিও বেরোচ্ছে, পলি দেখল দোতলার বসার ঘরে পিচাম বসে চেয়ে আছেন জানলার দিকে। কক্স জানিয়ে দিয়েছেন যে এই জাহাজি কারবার ২ সপ্তাহের মধ্যে মিটিয়ে ফেলতে হবে। এই প্রথম দালালবাবু বোঝাতে রাজি হয়েছিলেন তার পুরো পরিকল্পনাটা কি। প্রথমে পিচামকে টাকা জোগাড় করে ফেলতে হবে, পুরো টাকা। তারপরে পলির বিয়ের ব্যাপারে পাকা কথা হবে। আর সেই প্রেক্ষিতেই আলোচনা হবে পিচাম আর কক্সের মধ্যে আর্থিক লেনদেন কি হবে। এইভাবে পিচাম তার হারানো টাকার ফিরে পাবেন, আর পণের বদলে মুনাফা নিয়ে খুশি থাকবেন কক্স। কিন্তু সব থেকে আগে টাকার জোগাড়। সর্বনাশ! মিসেস পিচাম বাড়ি থেকে বেরিয়েছিলেন। তিনি যখন বাড়িতে ফিরলেন, পিচামের অবস্থা দেখে তাকে তাড়াতাড়ি বিছানায় শুইয়ে দিলেন। তিনি কথা বলতে পারছেন না। সিঁড়ি বেয়ে ওঠার তো প্রশ্নই নেই। রাতে তার মনে হলো তিনি করে যাচ্ছেন। ওনার স্ত্রীকে ৮ বোতল অর্নিকা ঘষতে ওনার বুকে ঘষতে হলো। একবার পিচাম ডাক্তার ডাকার কথাও বলেছিলেন। পরদিন সকালে বিষণ্ণ চিত্তে জাহাজঘাটায় ঘুরে বেড়াচ্ছেন পিচাম। ভাবছেন, এখানে যত পাথর সবই আমার টাকায় কেনা। আর আজকে আমাকে সব খোয়াতে হবে ৩টে পোকায় খাওয়া জাহাজের জন্য। জাহাজগুলো পিচামের টাকাতেই মেরামত হচ্ছে। কাজ চলছে এখনো। দারুণ ব্যবসা ফেলেছে বটে। পলি কুকুরদের নিয়ে ঘুরছে। খানিক দূরে দাঁড়িয়ে তাকে দেখছেন পিচাম। দুটো হাত পকেটের মধ্যে, মাথায় টুপিটা বাঁকাভাবে বসানো। দুটো গাছের মধ্যে জায়গায় পলি ঝুঁকে রয়েছে। গাছের পাতা সব হলুদ। এখনো কি পলিকে ব্যবহার করে সব ঠিক করে ফেলা যায় না? এড়ানো যায় না এই দুর্বিপাক? শুধু যদি পলিকে ছাড়িয়ে আনা যেত, যাতে কক্সের হাতে তাকে তুলে দেয়া যায়।
লোকটা শয়তান সৃষ্টি ছাড়া, লোভের সীমা পরিসীমা নেই। এই দালালকে বাগে আনতে পারে শুধু তার কাছের মানুষ। লোকটা অসম্ভব অশ্লীল, আর তাতেই হয়তো সে কাত হতে পারে, হয়তো। আর এই বেটা ম্যাকির তো জেলে যাবে, তাও বউকে ডিভোর্স দেবে না। পিচাম ভাবতে লাগলেন কিভাবে ম্যাকিথকে ডিভোর্সের রাজি করানো যায়। একটা রাস্তা বার করতেই হবে। আচ্ছা, যদি পিচাম ম্যাকিথের কাছে গিয়ে বলেন, আপনি কি বুঝতে পারছেন আপনি এক গরিবের সর্বনাশ করেছেন? আপনি হয়তো ভাবছেন গরিব যখন তখন চিন্তার কি আছে, আমার যা খুশি আমি করতে পারি। কিন্তু ভুল করছেন মশাই। গরিবের ক্ষমতাকে ছোট করে দেখবেন না। মনে হয় আপনার খেয়াল নেই আমাদের দেশে গরিবেরও সমান অধিকার। দুর্বলকে বাঁচাতেই হবে, নইলে তো সে শেষ হয়ে যাবে। মনে রাখবেন, এই সমান অধিকার ছাড়া দুর্বলের আর কিছুই নেই। ঘণ্টার পর ঘণ্টা এরকম সব বক্তৃতা মাথার মধ্যে তৈরি করে চললেন পিচাম, কিন্তু কোনোটাই ঠিক জোরদার মনে হলো না। পিচাম উপলব্ধি করলেন একমাত্র গায়ের জোর ছাড়া কোনো বুদ্ধিমান মানুষের থেকে কিছু আদায় করা যায় না। সারা সকাল নিজের মনের সাথে যুদ্ধ করে চললেন তিনি। তারপরে এই যন্ত্রণা থেকে জন্ম নিল এক বেপরোয়া সিদ্ধান্ত। তিনি টাকা দেবেন তার জামাইকে, ঘুষ দিয়ে আদায় করে নেবেন তিনি যা চান। ইস্ট এন্ডের এক উকিল, তেলতেলে চেহারার এক ভদ্রলোক পিচামের প্রস্তাব রাখলেন ম্যাকিথের কাছে। সরাসরি কাজের কথায় চলে এলেন। ম্যাকিথ ডিভোর্স দিতে রাজি থাকলে তার জন্য টাকা দেবেন পিচাম। অবিশ্বাসের হাসি হেসে ম্যাকিথ প্রশ্ন করলেন, টাকা? তা কত টাকা? উকিলবাবু বিড়বিড় করে কয়েকশো পাউন্ডের কথা বললেন। আপনি আমার পূজনীয় শ্বশুরমশাইকে গিয়ে বলবেন, আমি যদি তাকে এতটা শ্রদ্ধা না করতাম, তাহলে আমি এই প্রস্তাব গুরুত্ব দিয়ে বিবেচনা করতে পারতাম। আমার শ্বশুর কি সত্যি মনে করেন যে তার একমাত্র কন্যা এমন একজন লোককে ভালোবাসবে যে সেই ভালোবাসা 500 পাউন্ডের বিনিময়ে বেচে দিতে পারে? আমার তো তা মনে হয় না। উকিলবাবুটি আর কি বলবেন বুঝতে না পেরে ফিরে গেলেন। কয়েকদিন পরে কিন্তু ম্যাকিথ বুঝলেন তিনি এমন একটা অবস্থায় পড়েছেন যে এর দ্বিগুণ টাকার প্রস্তাব তিনি করতে তৈরি। কিন্তু সেই উকিলবাবু আর ফিরে এলেন না। বড় সুযোগ জীবনে দুবার আসে না। ভাবতে তো কোনো বাধা নেই। একটা ফাঁকা বারান্দার ধারে একটা সেলে রাখা হয়েছিল ম্যাকিথকে। আগে এই ঘরটা ব্যবহার হতো কোনো বন্দী অসুস্থ হয়ে পড়লে তার শুশ্রূষার জন্য। একসাথে বেশ কয়েকজনের চিকিৎসা করার মতো ঘরের আয়তন। ছাতও বেশ উঁচুতে, আলোও আসে। দুটো ঠিক মাপে জানলা রয়েছে। ব্রাউনের নির্দেশে সেলে একটা মোটা লাল কার্পেট পেতে দেওয়া হয়েছিল। দেয়ালে টাঙানো রানী ভিক্টোরিয়ার একটা ছবি। ম্যাকিথ খবরের কাগজ পেতেন, যদিও ম্যাকিথ সেসব পড়তেন না। সব কাগজেই মেরি সয়ারকে নিয়ে করুণা উদ্রেককারী সব লেখা। মেরি নাকি দারুণ সুন্দরী ছিলেন। আরও ক্ষতিকারক হলো মেরি যে পরিবেশে ছিলেন তার জীবনের শেষ 6 বছর বা তার ব্যবসার যে দুরবস্থা, তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা। ম্যাকিথের কথা থাকতো কিছু বিশেষ কাগজে। কেউই সরাসরি তাকে দোষী বলতেন না বটে, তবে বেশ কিছু ইঙ্গিত থাকত যা বেশ গায়ে জ্বালা ধরবার মতো। যত চান বই পেতে পারেন ম্যাকিথ বলাই ছিল, শুধু পর্নোগ্রাফি চাইলে পাবেন না। এর কারণ ছিল জেলের পাদ্রী সাহেব, যার কাজ ছিল বন্দীদের আত্মিক উন্নতি সাধন, প্রায়ই এসে ঘুরে যেতেন। তবে বাইবেল চাইতে বা পেতে কোনো বাধা ছিল না। ম্যাকিথের সাথে দেখা করতে খুব কম লোকই আসত। এর কারণ এই নয় যে আসার কোনো মানা ছিল। ওহারা আসতেন না। বন্ধুবান্ধবদের সাথে দেখা হয়ে যাক তা চাইতেন না তিনি। জীবনের পরবর্তী এক অধ্যায়ে এরকম জায়গায় ওহারাকে অনেক বছর কাটাতে হয়েছে। ফ্যানি ক্রাইসলারও আসতেন কালে ভদ্রে। দলের সব খবর কিংবা দোকানে কি চলছে না চলছে সব খবর এনে দিত পলি। পলি ওহারার সাথে একসাথে কাজ করত, সাধারণত দুপুর বা বিকেলে ম্যাকিথের নানহেডের বাড়ির পড়ার ঘরে। তবে এসব সত্ত্বেও ম্যাকিথের জেলে থাকায় কাজকর্মের ক্ষতি হচ্ছিল খুবই। যেটা ম্যাকিথের সব থেকে খারাপ লাগছিল তা হলে অ্যারন একদম চুপ। ম্যাকিথ ভাবার চেষ্টা করতেন অ্যারন রুষ্ট হয়েছেন কেন। ম্যাকিথ গ্রেপ্তার হয়েছেন এটা অ্যারনের রাগ করার কোনো কারণ হতে পারে না। ব্যবসা জগতে এর থেকে ঢের বেশি খারাপ ঘটনা ঘটে। ক্রমশ ম্যাকিথ বুঝতে পারলেন ওপার ও অ্যারনের সাথে আগের মতো ব্যবসা করা যাবে না। তার শ্বশুরমশাই যেসব অভিযোগ এনেছেন তার নামে তাতেই এই ক্ষতি হয়েছে। যদি অ্যালিবাই দেখাতে বাধ্য হন ম্যাকিথ, তাহলে তো তিনি অন্য দিক থেকে ধরা পড়ে যাবেন। তার মুখোশ যাবে খুলে। লোকে জেনে যাবে তথাকথিত নিরপেক্ষ সংস্থা সিপিবির কর্ণধার আসলে ম্যাকিথ। সারা রাত সেলের নীরবতায় বসে ম্যাকিথ ভাবতেন নতুন কি রাস্তা বার করা যায়।
বারবার ভাবনা ঘুরে যেত ক্রেস্টনের দিকে। ক্রেস্টনকে কি ব্যবহার করা যায় না? নিজের পক্ষে তার সাথে একটা সমঝোতা কি করা যায়? ম্যাকিট ভাবছিলেন, আমার বন্ধু অ্যারন এখানে এই জেলে আমাকে দেখতে আসার ঝামেলা পোয়াতে চান না। ক্রেস্টন কিন্তু আমার শত্রু, আর অ্যারনকে আমি বন্ধুই ভেবেছি। ছোটখাটো ঝামেলা, ভুল বোঝাবুঝি হয়েছে বটে, তা সেসব তো হয়েই থাকে, মিটেও গিয়েছে। একটা কথাই আছে, যখন বন্ধুত্বের উত্তাপ কমতে থাকে তখন বুদ্ধিমান ব্যক্তি সময় মতো সরে যান, যাতে তিনি যে আগে সরে গেছেন সেটা প্রমাণিত হয়। লড়াইয়ে যেমন কোনো বাঁধা ধরা নিয়ম নেই যে কে শত্রু আর কে মিত্র। এটা যে কোনো প্রচলিত ধারণার মতো বিপজ্জনক এক ধারণা। এমন হতেই পারে যে আমার সত্যিকারের মিত্র হলো ক্রেস্টন আর শত্রু হলো অ্যারন। যে কোনো সময় এটা প্রমাণিত হয়ে যেতে পারে। একটা লোককে যদি ক্রমাগত এমন সব সিদ্ধান্ত নিতে হয় যার সুদূর প্রসারী ফল আছে, তাহলে ব্যাপারটা খুব ভারী হয়ে দাঁড়ায়। খুব আক্ষেপের সাথে ম্যাকিট ভাবছিলেন, পলিকে বিয়ে করার জন্য যৌতুকটা পেলে এসব রাস্তায় তাকে চলতেই হতো না, আর এত বিপদেও পড়তে হতো না। পলি চিন্তায় ডুবে থেকে এক কাল্পনিক পলিকে ম্যাকিট দেখতে পেলেন সেলের কোনায়। এখনও কি পলিকে ব্যবহার করে ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়া যায় না? একটা মতলব ধীরে ধীরে তার মাথায় আকার নিতে আরম্ভ করল। ম্যাকিট যখনই কোর্টে যেতেন, পলি সঙ্গে থাকত। এরকম একদিনে যখন একটা গাড়ি করে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে ম্যাকিটকে, পলি পাশে বসে। দুজন পুলিশ বসেছে সামনে। কুয়াশা ঘেরা একটা জায়গা দিয়ে যাওয়ার সময় ম্যাকিট তার মনের কথা বললেন পলিকে। সবথেকে খারাপ ব্যাপার হলো, ওহারা ঠিকমতো কাজ করছে না। আমার পরিষ্কার নির্দেশ সত্ত্বেও সে গুদাম খালি করেনি। তুমি কি বুঝতে পারছো ব্যাটা চাইছেটা কি? না তো। পলি একটু ভয় পেয়েছে। তুমি বার করতে পারবে না? জিজ্ঞেস করলেন ম্যাকিট। তিনি জানলা দিয়ে আসা টুকরো টুকরো আলোয় পলির মুখের দিকে তাকিয়ে আছেন গোয়েন্দার দৃষ্টি নিয়ে। এরকম গাড়িতে আরেকবার পাশাপাশি বসে যাবার স্মৃতি তার মনে পড়ে গিয়েছে হঠাৎ। সে স্মৃতি মধুর নয়, কারণ এখন মনের মধ্যে ওহারা দাপাদাপি করছে। আর আরও তিক্ত লাগলো কারণ পলি কোনো উত্তর দিল না। ম্যাকিট পলিকে সন্দেহ করতেন। তিনি নিজেকে বারবার বলতেন, না না, ওকে অবিশ্বাস করার কোনো কারণ নেই। পেটে বাচ্চা আছে তো কি হয়েছে? ও কখনো ওরকম কিছু করতে পারে না। সেটা খুবই সাংঘাতিক আর মূর্খামি। সেরকম কিছু করলে আমি ধরে ফেলবই। আর তখনও কি করবে? তাই সেরকম কিছু ও করবেই না। ও জানে যদি সবথেকে খারাপ কিছু ও করে বসে, আমি ওকে খুন করব। হ্যাঁ, একেবারে জানে মেরে দেব। এমনকি ওকে বেশ্যাও বলবো। আমি বলবো, কি, আমি এখানে জেলে বসে আছি আর তুমি ৩ সপ্তাহ অপেক্ষা করতে পারছো না? তুমি একটা বেশ্যা, স্রেফ বেশ্যা। ও নির্ঘাত ভেঙে পড়বে। ওরকম বলো না গো, আমি এত নিচে নেমে গিয়েছি তা হতেই পারে না। হ্যাঁ, তুমি বেশ্যা, বলবো আমি। এমনিতে শিশুর মতো, কিন্তু তবুও বেশ্যা। এতটা মানা যায় না। বন্দরের বেশ্যারাও এসব করবে না। তোমার কথা ভাবলে আমার শরীর ঘৃণায় মুচড়ে ওঠে। ওকে এইসব কথা শুনতে হবে। কোনো মেয়ে এতটা ঝুঁকি নেবে না। এটা সত্যি, আমার বউ অন্য কোনো লোকের সাথে কিছু করছে শুনলে আমি মেনে নিতে পারবো না। কোনো পুরুষ মানুষের হাতে পড়লে ও যেন একতাল মোমের মতো গলে যায়। এসব আমাকে খুব ধাক্কা দেয়। এরকম করলে আমার ওকে আর দরকারই থাকবে না। কেউ ওকে সাথে করে নিয়ে যেতে চাইবে আর ও স্বচ্ছন্দে তার সাথে চলে যাবে। আর এখন আমাকে ওর ওপর ভরসা রাখতেই হবে। ওর পেটে বাচ্চা এনে দিয়েছি, এটা ভালো হয়েছে। পেটে বাচ্চা নিয়ে পালিয়ে যেতে পারবে না। এখন ওর আমাকে দরকার। এই অবস্থায় কোনো মহিলা অন্য কোনো পুরুষকে কাছে আসতে দেবে না। জীবন বিজ্ঞানের কারণেই দেবে না। জীবন বিজ্ঞানের কারণেই সবসময় শ্রেষ্ঠ কারণ। সে সপ্তাহে পলি কিন্তু খুবই ভালো ব্যবহার করেছে ম্যাকিতের সাথে। একবারও সে ফ্যানি ক্রাইসলার বা সুইডেনে যাবার কথা বলেনি। ম্যাকিট ফাদারকে বলে রেখেছেন পলির উপর নজর রাখতে। ফাদার ২৪ ঘন্টা তা করে চলেছেন। এদিকে আরেকটা সন্দেহ কুড়ে কুড়ে খাচ্ছে ম্যাকিটকে। ফাদার আবার তলে তলে ওহারার সাথে হাত মিলিয়ে বসে নেই তো? ম্যাকিতের ওহারা আর পলি দুজনকেই দরকার। সামনে বড় লড়াই। এবার ম্যাকিতকে তার ওস্তাদের মার দিতে হবে জেলে বসেই। এতে সন্দেহ নেই এখন ম্যাকিতের অবস্থা খানিক গোলমেলে। ব্যবসা আগে, ব্যবসার কারণে ব্যক্তিগত বোঝাপড়া এখন সরিয়ে রাখতেই হবে। পলিকে ব্যবহার করে ক্রেস্টন আর ন্যাশনাল ক্রেডিট ব্যাংকের মধ্যে বিবাদ বাঁধাতে হবে। জেলে যাওয়ার ঠিক আগে ম্যাকিট পলিকে বলে গিয়েছেন তাকে কি কি করতে হবে। তাকে ন্যাশনাল ব্যাংকে মিলারের কাছে যেতে হবে। তার বাবার হয়ে শুভেচ্ছা জানাতে হবে। তারপর একটু থেমে থাকতে হবে। ভাবকানো হবে এমন যে,
কিভাবে কথাটা বলবে পলি ঠিক বুঝতে পারছে না। তারপরে হঠাৎ কান্নায় ভেঙে পড়ে প্রশ্ন করতে হবে, এখন পলি কি করবে? কয়েকদিনের মধ্যেই তার স্বামী পিচামের যা টাকা ব্যাংকে জমা আছে তা তুলে নেবেন, কারণ সেটা পলির বিয়ের যৌতুক। আর পুরো টাকাটা লাগিয়ে দেবেন দোকানের ব্যবসায়। পলির বাবা নিজেই 2-1 দিনের মধ্যে ব্যাংকে এসে কথা জানিয়ে যাবেন। তখন হয়তো মিলার পলিকে বলবেন, পলি তার বাবাকে বলুক এখনই যৌতুকের টাকা না দিয়ে দিতে। পলি উত্তর দেবেন, তার বাবা সম্পূর্ণভাবে জামাইয়ের কথা শুনে চলেন, বলে পলি কাঁদতে থাকবে। পলি এসব করতে একদম তৈরি। খুব খুশি হয়েছিলেন ম্যাকিট। পলিকে এসব করার কারণও বলে দিলেন। ম্যাকিট পলিকে বোঝালেন, মনে হয় ব্যাংক খুব তাড়াতাড়ি তার কাছে আসবে। তখন ম্যাকিট দাবি করতে পারেন যে ব্যাংক ক্রেস্টনের সাথে সম্পর্ক ছিন্ন করুক। যদি তা হয়, যেহেতু ক্রেস্টনের বিশেষ বিক্রি সপ্তাহ একেবারে এসে গিয়েছে, ক্রেস্টন বাধ্য হবে ম্যাকিতের কাছে নতজানু হয়ে সাহায্য প্রার্থনা করতে। যেভাবে ম্যাকিট ব্যবসার কথা বললেন, পলির ওপর তা বেশ গভীর ছাপ রাখল। পলি বুঝে নিল তাদের দুজনের জীবনকেই খুশিতে ভরে দিতে ম্যাকিট বদ্ধপরিকর। সে ভাবল, আমি ভালো বউ নই, ও আমার জন্য এত করে আর আমি ওর জন্য কিছুই করি না। যদিও এসবই ওপর ওপর এবং আমার মনের সাথে কোনো যোগই নেই, কিন্তু তাও আমার হাতে কোনো পুরুষ চুমু খেলে আমি না তার সাথে না শুয়ে পারি না। মাঝে মাঝে এরকমটা হয়ে যায়। আমি তাদের থেকে কিছু নিই না, আর তারা আমাকে সবসময় সুন্দরী দেখে। মানে সব হয়ে যাবার পরেও। ওহারার সাথে ব্যাপারটা একটু আলাদা। তাও না ব্যাপারটা ঠিক নয়। একসময় লোকে সব জেনে যাবেই। আমার মুখে দাগ পড়ে যাবে যে। মন খারাপ করে বাড়ি চলে গেল পলি। সে ঠিক করেছে ওহারার সাথে আর সম্পর্ক রাখবে না। সম্পর্ক তো শুধু শারীরিক। আজকাল ওহারা ম্যাকিতের সম্বন্ধে খারাপ কথা বলতে শুরু করেছে। সে আবার স্বাধীনভাবে কাজ করতে চায় এরকম ইঙ্গিতও দিয়েছে। সেই সন্ধেতেই নিজের সিদ্ধান্তের কথা ওহারাকে জানিয়ে দিল পলি। ওরা একটা রেস্তোরাঁয় বসেছিল, এখানেই ওরা আসে। ওহারা হেসে পলিকে বললেন, বাড়ি গিয়ে দিনের কাজ শেষ করতে। অনেকগুলো অর্ডার সই করতে হবে পলিকে। ঠিক আছে, বললেন ওহারা, যদি তাই চাও তাই হবে। আমরা এসব আর করব না। তুমি তোমার সিদ্ধান্ত নিতেই পারো। তুমি না চাইলে কেউ তোমাকে জোর করবে না। জোর করে ভালোবাসা আদায় করব এরকম বান্দাই আমি নই। যদি অল্প ইঙ্গিতও পাওয়া যায় যে ঠিক যাচ্ছে না, তাহলে সবটাই বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু তুমি তোমার কাজ শেষ করতেই পারো। তার সাথে আমাদের সম্পর্কের কি আছে? দুজন মানুষ একটা একা ঘরে আছে মানেই কি এর ঘাড়ে ওকে চড়তে হবে? আমাদের মিলিত না হবার মানসিক ও নীতিগত কারণ আছে, তাই আমরা মিলিত হব না। এ তো সহজ কথা। অন্যরা তাদের নোংরা মনে কি ভাবলো বা না ভাবলো তাতে আমাদের কি? আমরা দুজনেই স্বাধীন মানুষ। যখন স্কুলে পড়তেন তখন ভালো কথা বলতে পারেন বলে ওহারার নাম ছিল। কাজেই পলি ওহারার সাথে গেল আর নিজের কাজ শেষ করল। তারপরে তারা একসাথে এক বিছানায় শুল। যদিও এর বিপক্ষে ছিল মানসিক ও নীতিগত কারণ। দৈহিক চাহিদা ছিল এর সাথে শোয়ার পক্ষে। যাই হোক, এই শোয়ার পরে দীর্ঘদিন পলিকে ও রসে বঞ্চিত থাকতে হয়েছিল। পরদিন সকালে পিচ মিলারের কাছে গেল ন্যাশনাল ক্রেডিট ব্যাংকে। তাকে বেশ তরতাজা লাগছিল। কোনো কাজ করে ফেলার পর পলির কখনো বিবেক দংশন হয় না, যা হয় তা কাজটা করার আগে। নিজের ব্যক্তিগত অফিসে ওকে নিয়ে গিয়ে বসালেন মিলার। পলি তার বাবার হয়ে শুভেচ্ছা জানালো। তারপরে একটু থেমে থাকলো। ভাবখানা হবে এমন যে কিভাবে কথাটা বলবে পলি ঠিক বুঝতে পারছে না। তারপরে হঠাৎ কান্নায় ভেঙে পড়ল আর ম্যাকিট যা যা বলে দিয়েছিলেন সব বলে গেল। ম্যাকিট, কাঁদতে কাঁদতে বলল পলি, ও এত উচ্চাকাঙ্ক্ষী, সবসময় সবার থেকে ভালো কিছু করতে চায়। তাই ও টাকার দরকার আরও আরও। এই মেরিসয়ারকেও তো ও পয়সা দিয়েছিল। মহিলা নিচু মনে, তাই ওর বদনাম করলো। ও যদি আমার যৌতুক নিতে চায়, আমি ওকে আটকাতে পারবো না। ও এমনিতে এত উদার। মিলা যতটা অবাক হবে বলে পলি ভেবেছিল, মিলার অবাক হলো তার থেকে অনেক বেশি। পিচামের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে চলেছে শুনে বৃদ্ধর মুখ ফ্যাকাশে হয়ে গেল। বিড়বিড় করে হথর্নের নামে কিছু বলে ভদ্রলোক পাশের ঘরে চলে গেলেন। মিনিট 15 পরে পলি চলে গেল, কারণ তখনও মিলার ফেরেননি। সেই বিকেলেই 1.5 শতাব্দী এসে বসলেন ম্যাকিটের সেলে। একটা সাধারণ স্যুট পরেছিলেন ম্যাকিট। দুজনের জন্য চেয়ার আনিয়ে দিলেন। অতিথিদের চুরুট দিলেন ম্যাকিট। মিটিং করার পক্ষে সেলটা খারাপ জায়গা না। এখন অবশ্য সেই লাল কার্পেট আর নেই। কাগজে একটা খবর হয়েছিল যুবরাজ বণিকেরা জেলে কিরকম খাতির যত্ন পায় তাই নিয়ে। তারপরে দুজন পুলিশ এসে কার্পেট গুটিয়ে নিয়ে চলে গেছে। দেয়ালে কুইন ভিক্টোরিয়ার ছবিখানা অবশ্য তেমনই আছে।
ব্রাউন সবসময় তার কথা রেখে চলেছে। সে ম্যাকিটের থেকে নিয়মিতভাবে টাকা পায় এবং সে কৃতজ্ঞ। সে রাজনীতির লোক নয়, তাই সে কথা রাখে। একজন মানুষ জেলের 4 দেয়ালের মধ্যেও স্বাধীনভাবে বাঁচতে পারে। হথর্নকে কথাটা বললেন ম্যাকিট বেশ আত্মতৃপ্তির সাথে। আসলে স্বাধীনতা ব্যাপারটা আত্মার। যে সেটা একবার পেয়ে গেছে সে সেটা কখনো হারাবে না। অনেকে আছে যারা জেলের বাইরে থেকেও স্বাধীন না। দেহকে চেন দিয়ে বাঁধা যায়, আত্মাকে না। চিন্তা তো সবসময় মুক্ত। ম্যাকিটই প্রথম ব্যবসার কথা তুললেন। নিজের সেলে পায়চারি করতে করতে ম্যাকিট বললেন, আপনারা দেখছেন যে আপনারা এখানে আসাতে আমি বিস্মিত, কিছুটা লজ্জিতও। জীবনের নানা ঘাত প্রতিঘাত, দ্বন্দ্ব কলহ ওঠাপড়া আমাদের দূরে সরিয়ে দিয়েছে। আর তা খুব বেশি দিন আগের কথাও না। আমরা বন্ধুর মতোই আলাদা হয়ে গিয়েছিলাম। যেমন বন্ধুরা বলে, এতকাল আমরা একসাথে চলেছি, এখন আমাদের রাস্তা দুদিকে চলে গেছে। দুঃখ পাবো না আমরা। আমরা একে অপরকে বলে যাব, চড়ই বেটি। আমি শুনেছি আপনারা ক্রেস্টনের সাথে ব্যবসা করছেন, তাই আমাকে নাড়া বাঁধতে হয়েছে অ্যারনের সাথে। আমরা সকলেই নিজেদের ব্যবসার স্বার্থে কাজ করেছি, আর আমাদের লক্ষ্য ছিল একটাই, মানুষের সেবা করা। ঠিক বলেছি? মিলার একটু কাশলেন। হথর্ন ইঙ্গিতটা বুঝে কথা শুরু করলেন। মিস্টার ম্যাকিট, আপনি যা করেছেন আর যেভাবে করেছেন তাতে আপনার প্রশংসা করতেই হয়। অনেক চিন্তাভাবনা করে আমরা যখন ক্রেস্টনের সাথে গেলাম, তখন অনেকেই হয়তো আমাদের ভুল বুঝেছে। ন্যাশনাল ক্রেডিট ব্যাংকের মালিক এক শিশু, আমরা তার প্রতিনিধি মাত্র। কাজেই অন্য অনেক স্বাধীন লোকের মতো আমরা আমাদের ইচ্ছে থাকলেও অনেক কিছু করতে পারি না। শুনলাম আপনি আমাদের ব্যাংকে গচ্ছিত কিছু টাকা তুলে নিতে চান, মানে যে টাকা আপনার সম্মানিত শ্বশুর মশাই আমাদের কাছে রেখেছেন। ম্যাকিট উত্তর দিলেন, ঠিকই শুনেছেন, এই টাকাটা দরকার। ব্যবসা মানেই প্রতিযোগিতা, জানেনই তো। আমার প্রতিযোগীদের সাথে মোকাবেলার জন্য আমার এই টাকাটা দরকার। কয়েকটা পদক্ষেপ নিতে হবে। হথর্ন আর মিলার পরস্পরের দিকে তাকালেন। ক্রেস্টনের দোকানের জন্যই কি এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন আপনি? প্রায় ফিসফিস করে প্রশ্ন করলেন হথর্ন। হয়তো, ম্যাকিটের সংক্ষিপ্ত উত্তর। আমরা দুঃখিত, বললেন হথর্ন। মাথা নাড়লেন মিলার। আমি বিশ্বাস করছি, বললেন ম্যাকিট। মানে হলো হথর্নের কথাটা ঠিক পছন্দ হলো না। তিনি বললেন, বড় ব্যবসা ছোট ব্যবসাকে গিলে ফেলে, এটা তো বাস্তব। প্রকৃতিতেও তাই। সেই ছোট মাছকে বড় মাছ, এ তো আর বলার অপেক্ষা রাখে না। না, রাখে না, ম্যাকিটের জবাব। একটু আগে আপনি যখন আমাদের সাথে রফা করতে শুরু করেছেন বলে মনে হলো, আমরা ভাবছিলাম আমরাও আপনাকে একটা ভালো প্রস্তাব দিতে পারি। মনে মনে নেচে উঠলেন ম্যাকিট। দেখুন, আমি জানি আপনারা আপনাদের প্রচেষ্টা দ্বিগুণ করে দিয়েছিলেন। চট করে আপনাদের সব টাকা আপনারা লাগিয়ে দিয়েছেন ক্রেস্টনের ব্যবসায়। এমনকি যে টাকা আপনাদের নয় সে টাকাও লাগিয়েছিলেন। ম্যাকিট থামলেন। শেষ বাক্যটা তিনি অনেকটা এমনি বলে দিয়েছেন, বিশেষ ভাবনা চিন্তা না করে। আশা করেছিলেন দুজনে প্রতিবাদ করে উঠবেন, কিন্তু অবাক হয়ে দেখলেন কোনো প্রতিবাদ এলো না। একবার 1.5 শতাব্দীর দিকে তাকিয়েই সব বুঝে গেলেন ম্যাকিট। ব্যাংকে যারা টাকা রাখেন তাদের টাকা এখানে লাগিয়ে দিয়ে বসে আছেন এনারা। এবার যখন পুনরুদ্যমে ম্যাকিট বলতে শুরু করলেন, তখন তার গলায় কোনো দ্বিধা ছিল না। তার মানে বলা যেতে পারে, আপনারা আপনাদের নিজেদের শেষ জমাটাও নিলামে চড়িয়েছেন তো বটেই, অন্যদের জামা নিয়েও তাই করেছেন। ঠিক বলেছি তো? হথর্নের মাথা নিচু হয়ে গেছে। মিলার অন্ধের মতো জানলার দিকে তাকিয়ে আছেন। আপনি কি চান? প্রশ্ন করলেন হথর্ন ঘড়ঘড়ে গলায়। দৃষ্টচিত্তে জবাব দিলেন ম্যাকিট, সব কিছু, মানে প্রায় সব কিছু। কিন্তু দাঁড়ান, দেখা যাক কি করা যেতে পারে। বাক্স থেকে একটা মোটা চুরুট বেছে নিলেন ম্যাকিট। দাঁত দিয়ে মাথাটা ছিঁড়ে মুখ থেকে ফেললেন মেঝেতে। ঠোঁটের ফাঁকে সেই অতিকায় বস্তুটি ধরে তাতে আগুন দিলেন। এই মুহূর্ত তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত। ম্যাকিটের মুখ থেকে নীল ধোঁয়া বেরিয়ে মেঘ তৈরি করছে। দাঁড়ান, আপনারা আমার শ্বশুরমশাইয়ের টাকা নয়ছয় করেছেন। আপনাদের এই 1.5 শতাব্দীর তছরূপের অভিযোগে অভিযুক্ত। আর এই টাকার জোরে ক্রেস্টন ন্যায্য দামের থেকে অনেক কম দামে মাল বেচেও চালিয়ে যেতে পেরেছে। এর ফলে অ্যারন আর আমার দোকানের ধ্বংস হয়ে যাবার কথা। কাজে এটা প্রথমে রাহাজানি, তারপরে খুন। রাস্তায় অবশ্য এর উল্টো ক্রমে ঘটনা ঘটে। ওখানে আগে খুন আসে। আর আমরা যদি ধ্বংস হয়ে যেতাম, আপনারা আমাদের চেটেপুটে খেয়ে নিতেন। বা সত্যি মিস্টার হথর্ন, আপনি ঠিক বলেছেন। প্রকৃতিতেও এমনটাই ঘটে। আপনি ঠিক কি চান? আবার প্রশ্ন করলেন হথর্ন। এখন তিনি তার প্রতিপক্ষের দিকে নীল চোখ নিয়ে তাকিয়ে আছেন। সে চোখে পলক পড়ছে না।
জীবনে এই প্রথম সৎলোকের দেখা পেলাম, ভাবছিলেন ম্যাকিট। সত্যিকারের সৎলোক। শুনুন, আস্তে বললেন ম্যাকিট, চাইতে পারতাম অনেক কিছু, কিন্তু ঠিক করেছি চাইব না। আপনাদের অনেক কিছু দেবার প্রস্তাব করব। আমি মানুষটা এরকমই, জানেন। আমি আপনাদের শেষ করে দিতে চাই না। আমি চাই আপনাদের সাহায্য করতে। মনে হয় তার জন্য যেটা সবথেকে ভালো হবে তা হলো আমি আপনাদের ব্যাংকে যোগ দেব। ধরা যাক আমার পদ হবে ডিরেক্টর অফ বিজনেস ইনভেস্টমেন্ট। তবে তার আগে কয়েকটা কাজ করতে হবে। ক্রেস্টনকে সব রকমভাবে সাহায্য বা পৃষ্ঠপোষকতা করা বন্ধ করবে এই ব্যাংক, কারণ সে তো দুর্বল। কাজেই ভালো মালের অপব্যবহার যা হচ্ছে, বলতে গেলে যে একেবারে পাগলামি, তা বন্ধ হয়ে যাবে। এই অপব্যবহার অনৈতিকও বটে। আমরা তখন তাকে যে টাকা দিয়েছি তা ফেরত ফেরত চাইব। সে ভালো করে বুঝবে যে সে কতটা দুর্বল। তখন হয়তো তার মনে হবে শক্তপোক্ত হাতের সাহায্য তার বড্ড দরকার। কি, প্রস্তাবটা ভালো না? ম্যাকি তখন দাঁড়িয়ে উঠছেন। হথর্ন তার দিক থেকে চোখ ফেরাতে পারছেন না। মিলার অবাক হয়ে একবার ম্যাকিতের দিকে তাকালেন, তবে তিনি বসেই রইলেন। অনেক কিছু পাল্টে গেল মিলারের। তার বয়স বেড়ে গেল, মেকে গেলেন, দাঁত সব পড়ে গেল, সব চুল সাদা হয়ে গেল, আর বুদ্ধি বেশ পরিপক্ক হয়ে উঠল। বিড়বিড় করে বললেন, আমি যদি পদত্যাগ করি সেটা হবে ব্যাংকের স্বার্থে। বেশ তো, তাই হোক, বললেন ম্যাকিট। ১.৫ শতাব্দী বিষণ্ণ মনে চলে গেলেন। বলে দিয়েছেন প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে ফেলবেন। ন্যাশনাল ক্রেডিট ব্যাংকে ম্যাকিটের প্রবেশের জন্য সেসব প্রয়োজন। এও কথা দিয়েছেন ক্রেস্টনকে দেওয়া সব টাকা তারা ফেরত নিয়ে নেবেন। প্রতিদিন ম্যাকিট ভাবেন ক্রেস্টন তার কাছে আসবেন। ব্যাংকের সাহায্য ছাড়া তার এই বিশেষ বিক্রি সপ্তাহ পালন করবার কোনো রাস্তাই নেই। আর সেই সপ্তাহ প্রায় এসে গেছে। ক্রেস্টনের তো একজন ম্যাকিটের কাছে হামাগুড়ি দিয়ে আসার কথা। গত কয়েক সপ্তাহে বিক্রির মারাত্মক প্রতিযোগিতার ফলে তার মালও নিশ্চয়ই সব শেষ। কিন্তু ক্রেস্টন এলেন না। তার বদলে রহস্যময় সব কাণ্ড ঘটতে থাকলো সিপিবিতে। লোয়ার ব্ল্যাকস্মিথ স্কোয়াড থেকে যা জানা গেল তা ধোঁয়াটে। ওহারা এলেন না। মনে হচ্ছে ম্যাকিটের নির্দেশ মানা হচ্ছে না। পলিও সঠিকভাবে কিছু বলতে পারল না। সে বারবার গুদামে গেল, কিন্তু বিশেষ ঠিক কিছু বুঝতে পারল না। ওহারা জানালো সেসব মালের তালিকা তৈরি করছে, কিন্তু তার তালিকা তৈরি আর শেষ হয় না। যথেষ্ট বিব্রত পলি আবার গুদামে গেল। গিয়ে দেখে অনেক ঘোড়ার গাড়ি আর সবতেই মাল বোঝাই। গুদামে যাবার অন্ধকার সরু গলিতে আরেকটু হলে পলি ঘোড়ার খুঁড়ের তলায় পড়ত। গুদামে ওহারা নেই। গ্রুজ পলিকে দেখে খুবই লজ্জিত। বাক্সগুলো কোথা থেকে এসেছে বলতে পারলেন না গ্রুজ। বাড়ি চলে এলো পলি। এমনিতে চুপ, কিন্তু ভেতরে ভেতরে রাগে ফুঁসছে। ওহারার সাথে তার আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছে, কারণ ওহারা তার স্বামীর বিরুদ্ধাচরণ করবে এটা বরদাস্ত করা সম্ভব না পলির পক্ষে। পরদিন ম্যাকিটের কাছে গিয়ে ওহারার নামে নালিশ জানালো পলি। সে অসৎ, গুদামের মাল চুরি করছে গোপনে বেচে দেবে বলে। চুরি করবার যে বিশেষ যন্ত্রপাতি রাখা রয়েছে পলির জিম্মায়, তার চাবিও চুরি করার চেষ্টা করেছে ওহারা। সে নিজে কিছু ছেলে নিয়ে দল খুলতে চায়। ওকে ঠান্ডা করলেন ম্যাকিট। পরামর্শ দিলেন মিলারের সাথে দেখা করার। ম্যাকিট ব্যবসার এতটা ভার তার উপর ছেড়েছেন বুঝে মনে মনে পলি আহ্লাদে আটখানা। পলি চলে এলো ব্যাংকে। মিলার যখন ম্যাকিটের ব্যাংকে যোগ দেবার খবরটা ভাঙছেন, নিজের ব্যাগটা নিয়ে সারা ঘর ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর দেয়ালে টাঙানো ছবিগুলো দেখছে। পলি জানল যে ঋণ বন্ধ হয়ে যাচ্ছে শুনে প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন ক্রেস্টন। পরে অবশ্য বলেছেন আর বাড়তি ঋণের দরকার নেই, তিনি চালিয়ে নেবেন। সম্প্রতি বিশাল পরিমাণ মাল তিনি পেয়েছেন আশ্চর্যজনক রকম কম দামে, এবং আশা করছেন বিক্রি সপ্তাহে দারুণ ব্যবসা হবে। খবরটা খুবই ভাবালো ম্যাকিটকে। পলি আবার ব্যাংকে গেল। এবার সে ম্যাকিটের নাম করে এরকমই দাবি করল যে মিলার নিজে গিয়ে ক্রেস্টনের এই নতুন আনা সব মাল দেখে আসুন। তারপর পরের পদক্ষেপ নেওয়া যাবে। এই মাল পরিদর্শনে মিলারের সাথে চললেন ফ্যানি ক্রাইসলার। তাকে ম্যাকিট যথারীতি আবার ব্যবহার করছেন। ফ্যানি দেখেই বুঝলেন এই আশ্চর্যজনক রকম সস্তা সব মাল এসেছে লোয়ার ব্ল্যাকস্মিথ স্কোয়ারের গুদাম থেকে। ফ্যানি কথাটা ম্যাকিটকে বলার সাহস পাচ্ছিলেন না। এতক্ষণ এ কথা সে কথা বলে সময় কাটাচ্ছিলেন তিনি যে শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভাঙল ম্যাকিটের। তিনি চিৎকার করে উঠলেন। এরপর ফ্যানি তার প্রথম বাক্য শেষ করার আগেই ম্যাকিট বুঝে গেলেন কী ঘটেছে। ওহারা বেশ লাভজনক ব্যবসার রাস্তা ধরেছে। সে মালের যোগান দিচ্ছে ম্যাকিটের শত্রুকে। সব বুঝে ম্যাকিট তো রাগে অগ্নিশর্মা। চিৎকার করে বললেন, এ তো যুদ্ধের ঠিক আগে বিশ্বাসঘাতকতা, আর আমি এখানে শেকলে বাঁধা হয়ে বসে রয়েছি। আর কেন বসে আছি এখানে? কেন এই ভয়ঙ্কর সন্দেহকে সুযোগ দিচ্ছি আমাকে কুড়ে কুড়ে খেতে? একটা কথা বলে দিলেই আমি এখান থেকে ছাড়া পেয়ে গটগট করে বেরিয়ে যেতে পারি। তাহলে বলছি না কেন? বলছি না কারণ আমি যোদ্ধা।
আমি মনে করি ব্যবসা করাটা আমার কাজ, আর আমি শত্রুর কাছে আমার পতাকা নত করতে পারি না। আমি মুখ খুললে যত লোকের সর্বনাশ হয়ে যাবে সেটা আমাকে ভাবতে হয়। আমি সবসময় বলি ভরসা রাখো, আর আমার সাথেই কিনা এরকমটা হয়। আমি কিভাবে গরিব দোকানের কোনো মালিকের থেকে মুখ ফিরিয়ে নিতে পারি? তার এখন কি অবস্থা? দোকান অর্ধেক খালি, ভাড়া বাকি পড়ে গেছে, জানলায় সাজাবার মতো কোনো মাল নেই, আর বাইরে বোর্ড দেওয়া রয়েছে বিশেষ বিক্রি সপ্তাহ আসছে। বাড়ির লোকে খেতে পাচ্ছে না, আর কিছু যে বানাবে সে কাঁচামালও তার নেই। তবু সে হাল ছেড়ে দেয় না, সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। আমার উপর তাদের ভরসা আছে, মহৎ এক আদর্শে তারা অনুপ্রাণিত। তারপর বোঝা যায় এই ব্যাটা আসলে বিশ্বাসঘাতক। ওকে আমি টুকরো টুকরো করে কাটব। নিজের সেলের মধ্যে বেশ কয়েক মাইল হেঁটে ফেললেন ম্যাকিট, কিন্তু পরদিন ওহারার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না। ও এরকমই, সিদ্ধান্ত নিতে পারে না। ব্রুজকে বললেন ফ্যানি, ওর এই মেজাজ বিগড়ানোই ওর কাল হলো। ও যদি একবার এরকম ভাঙাচোরা অবস্থায় চলে যায়, তাহলে কয়েক সপ্তাহ কোনো কিছু পরিষ্কার করে ভাবতে পারবে না। ও তখন এই মন খারাপেই ডুবে থাকবে। তারপর ধীরে ধীরে আবার ওর বুদ্ধি খুলবে। ওর কি কোনো পরিষ্কার পরিকল্পনা আছে? সন্দেহ নিয়ে প্রশ্ন করলেন গ্রুজ। সত্যিকারের পরিকল্পনার কথা বলছি, কোনো আকাশকুসুম ভাবনা নয়। মাঝে মাঝে আমার মনে হয় ওর যদি পরিকল্পনার অভাব হয়, তাহলে ওকে আর বাঁচানো যাবে না। আমাদের উচিত ওর ওপর আস্থা রাখা, শান্তভাবে বললেন ফ্যানি। এদিকে রাইট লেন থেকে চোরাই মাল যেতে থাকলো ক্রেস্টনের কাছে। সেসব থামাবার কোনো চেষ্টা করলেন না ম্যাকিট। তিনি যেটা করলেন সেটা হলো সিপিবির 2 উকিল আর ফ্যানির সাথে এক জরুরি বৈঠকে বসলেন নিজের সেলে। 20 সেপ্টেম্বর যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন তা দ্রুত রূপায়ণের ব্যাপারে কথা বললেন। সব দোকানের যা ধার বাকি আছে আদায় করতে হবে। মনে হচ্ছিল নতুন কোনো মতলব এঁটেছেন তিনি। তার এখন লক্ষ্য প্রচুর ক্যাশ টাকা হাতে পাওয়া। সিপিবির অফিসে বসে ফ্যানি তাকে সাহায্য করছেন। তার নিজে জনকল্যাণমূলক চিন্তা আছে, তাই দোকানের ওপরে এই চাপ দেওয়ায় তিনি বিরোধী। কিন্তু ফ্যানি এটাও জানেন এখন করবেন কি করবেন না ভাবার সময় না। যে কটা পয়সা সম্ভব তিনি দোকানের মালিকদের থেকে আদায় করতে লাগলেন। পরে তিনি বুঝেছিলেন এই টাকা দিয়ে কি করা হচ্ছে। এক সন্ধেবেলা সিপিবির কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন ফ্যানি। ভাবলেন নিজের অ্যান্টিকের দোকান ঘুরে যাবেন। যদিও বন্ধ করার সময় পার হয়ে গিয়েছে, তাও দোকানে আলো জ্বলছে। দোকানে বেশ কয়েকজন ভদ্রলোক দাঁড়িয়ে, তার মধ্যে রিগান নামের সেই উকিলও রয়েছেন। দোকানের কেরানি খাতাপত্র দেখাচ্ছে তাদের। শুকনো গলায় রিগা জানালেন ম্যাকিট এ দোকান বিক্রি করে দিতে চান। ফ্যানি কিছু জানেন না দেখে অবাক হলেন রিগার। এদিকে ফ্যানির তো একথা শুনে ভিমড়ি খাওয়ার দশা। ম্যাকিট আসলে কথাটা ফ্যানিকে বলতে স্রেফ ভুলে গিয়েছিলেন। ফ্যানির ব্যাপারে এতই নিশ্চিত ম্যাকিট যে তার যে ফ্যানির দোকানে আটকে থাকা টাকাটাও এখনই দরকার, তা বলতে দ্বিধা করতেন না ম্যাকিট। দুর্ভাগ্যের বিষয় হলো ম্যাকিট সারা বিকেলে কথাটা বলেননি, অথচ তারা একসাথেই ছিলেন। ফ্যানি বাড়ি ফিরে গেলেন, খুবই ভেঙে পড়েছেন স্বাভাবিকভাবেই। বেশ কিছুদিন কেটে গেল, ফ্যানি আর ম্যাকিটের কাছে গেলেন না। এরকম তো হওয়ার কথা নয়, কথা তো অন্যরকম ছিল। ম্যাকিট একটা জরুরি চিঠি লিখলেন। কেন যে তিনি আসছেন তা বুঝতে কোনো অসুবিধে নেই, তাহলেও সে কথায় গেলেন না ম্যাকিট। তার মাথায় এখন অন্য চিন্তা। ফ্যানির মনে রাখা দরকার যে এখনও ফ্যানি আসলে ম্যাকিটের কাছে চাকরি করেন। এখন ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন ম্যাকিট, যদিও এখন তার স্বাধীনতা আরও বেশি খর্ব হয়ে গেছে। বিগত কয়েকদিনে বেশ কিছু লোক ম্যাকিটের সাথে দেখা করতে চেয়েছেন, কিন্তু অনুমতি পাবার পর তারা আর সেই অনুমতির সদ্ব্যবহার করেননি। এর উপরে আবার দর্পণ কাগজে খবর বেরিয়ে গেছে যে কতজন লোক ম্যাকিটের সাথে দেখা করার অনুমতি পেয়েছে। এতে বেশ শোরগোল হয়েছে। কাজেই এখন ব্রাউন দর্শনার্থীর সংখ্যা বেঁধে দিয়েছেন। এভাবেই পিচাম আবার জানান দিলেন যে তিনি আছেন, কিন্তু ম্যাকিটের ব্যবসার ব্যাপারে কোনো বাধা নিষেধ চলবে না। হঠাৎ ম্যাকিটের দাঁতের ব্যথা শুরু হলো, আর ব্রাউনকে ডেন্টিস্ট পাঠাতে হলো। একটা অস্ত্রোপচার হলো যাতে 2জন ডাক্তার ছিলেন। যে ঘরে কাজটা হলো সেখানে 2টো দরজা। পাশে যেখানে রোগীরা অপেক্ষা করে সেদিকে একটি, আর ঠিক অপর দিকে অন্যটি। পুলিশ অপেক্ষমান থাকলো বসার ঘরে, আর অন্যদিকে দরজা দিয়ে একে একে এলেন সবাই, যাদের সাথে ম্যাকিটের বিবিধ আলোচনা প্রয়োজন। গলায় ন্যাপকিন জড়িয়ে রোগীর চেয়ারে বসে অনেক মহিলার সাথে কথা বলে নিলেন ম্যাকিট। বলা যায় না, হঠাৎ পুলিশ ভেতরে ঢুকে আসতে পারে। পলিও ছিল সেখানে। সে একটা চেয়ারে বসেছিল, আর তার পাশে বসে ডেন্টিস্ট প্রাতরাশ সারছিলেন।
একটা নোটবুকে পলি লিখে রাখছিল ম্যাকিদ কাকে কত টাকা দিচ্ছেন। টাকা নিয়ে এসেছেন পলি একটা চামড়ার ব্যাগে। সব টাকাই এসেছে দোকানসমূহ থেকে। পুলিশের বেশ কিছু কোক টাকা আদায়ে সাহায্য করেছে। মহিলারা টাকা নিয়ে রসিদে সই করে দিচ্ছেন চলে যাওয়ার আগে। সবাই হাসছেন, পলিও হাসছে। সব মিলিয়ে ব্যাপারটা বেশ মজার। পরদিন দর্পণে হেডলাইন হলো, শহরের হাঙ্গরদের দাঁতের চিকিৎসা চলছে। কিন্তু যে কাজ করার দরকার ছিল তা করা হয়ে গেছে। ম্যাকিদ বেশ খুশি। লোয়ার ব্ল্যাকস্মিথ স্কোয়াড থেকে ব্রুজকে ডেকে পাঠিয়েছিলেন ম্যাকিদ। একটা চুরুট ধরিয়ে তাকে প্রশ্ন করলেন, তার মতে দলের কতজন লোক এভাবে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। তখনও সেখানে একজন দাঁতের ডাক্তার বসে রয়েছেন। ম্যাকিদ ভাবছিলেন এই লোকজনদের জন্য বিকল্প কিছু ব্যবস্থা করবেন। তার দরকার কিছু লোকজন, মহিলাও থাকবেন তার মধ্যে, যারা যদি দরকার হয় কোনো এক বিশেষ দিনে একসাথে কেনাকাটা করতে বেরোবে। কোথায় কি পড়তে হবে তা পরে জানিয়ে দেয়া হবে। যারা যারা এ কাজে এগিয়ে আসবে তারা সুবিধাজনক শর্তে একটি করে দোকান পাবে। অল্প কিছুদিনের মধ্যেই সিপিবি কম অর্ডার নিয়ে কাজ করা শুরু করবে আর সন্দেহজনক কোনো সূত্র থেকে কোনো রকম মালপত্র গ্রহণ করবে না। কাজেই এই দোকানের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আর এই দোকান খোলা মানে নতুন জীবন শুরু করা। কিছু মানুষকে এই নতুন দিশা দেখাতে পারছেন বলে ম্যাকিদ খুবই আহ্লাদিত। এবার গ্রুজকে অবাক করে দিয়ে ম্যাকিদ একটি ভাষণ দিলেন। গ্রুজ, তুমি তো অনেক পুরনো দাগি চোর, বলতে শুরু করলেন ম্যাকিদ। চুরি তোমার পেশা। আমি এই কথা বলছি না যে এই পেশা এখন আর চলে না, সেটা বাড়াবাড়ি হয়ে যাবে। তবে কি জানো, তুমি যেভাবে কাজটা করো তা সেকেলে। তুমি শিক্ষিত শ্রমিক। তুমি মানবেই এই শ্রেণীর এখন আর দিন নেই। মানে যদি ধরো বাজারে শেয়ার ছাড়ার সাথে তালা ভাঙার তুলনা করো, সেটা তো কিছুই নয়, তাই না? কিংবা একটা ব্যাংক প্রতিষ্ঠার তুলনায় একটা ব্যাংক ডাকাতি আর কতটুকু? একটা মানুষের খুন কি এমন ব্যাপার যদি সে মানুষটাকে একটা চাকরিতে ঢুকিয়ে দেওয়ার সাথে তুলনা করো? একটা উদাহরণ দেই। কয়েক বছর আগে আমরা একটা গোটা রাস্তা চুরি করেছিলাম। সে রাস্তা ছিল কাঠের ব্লক দিয়ে বানানো। আমরা ব্লকগুলোকে মাটি থেকে খুঁড়ে তুলে ফেললাম, ঠেলা গাড়িতে চাপালাম, তারপর গড়গড়িয়ে সেই সব ঠেলা নিয়ে কেটে পড়লাম। ভাবলাম দুর্দান্ত কিছু একটা করে ফেলা গেল। আসলে আমরা কিন্তু অনর্থক ঝুঁকি নিয়ে কাজটা করলাম, আর যে পরিশ্রমটা করেছিলাম তাও একই রকম অনর্থক। এর পরপরেই জানতে পারলাম কাউন্সিলর হতে পারলেই ঠিক করা যায় কোন বরাত কে পাবে। তার মানে অমুকে অমুকে রাস্তার বরাত পেয়ে গেলেন, আর পেলেন বেশ কয়েক বছরের জন্য নিশ্চিত লাভ। আর এসব হলো কোনো ঝুঁকি ছাড়াই। আরেকবার আমি একটা বাড়ি বেচলাম। সে বাড়িটার মালিক আমি ছিলাম না। তখন বাড়িটা ছিল খালি। আমি একটা নোটিশ লটকে দিলাম, বাড়ি বিক্রয়, উৎসাহী ব্যক্তি অমুক ঠিকানায় যোগাযোগ করুন। কি মূর্খামিটাই না করেছিলাম। একেবারে শিশুর মতো কাজ হয়ে গিয়েছিল সেটা। একেবারে অনৈতিক। কারণ আমি বেআইনি রাস্তা ব্যবহার করছিলাম সম্পূর্ণ অপ্রয়োজনে। এর থেকে অনেক ভালো রাস্তা ছিল। আজেবাজে মাল দিয়ে কয়েকটা বাড়ি বানাও, তারপর সেগুলো বেচে দাও আর ক্রেতাদের সুযোগ দাও কিস্তিতে দাম দিতে। তারপর তাদের হাতে পয়সা ফুরিয়ে যাওয়া অবধি শুধু অপেক্ষা করো। বাড়িগুলো তো থাকলোই। তারপর যতবার চাও ওই একই ব্যাপার করো। আর এসব কিছুর মধ্যে পুলিশ মাথা গলাবার কোনো সুযোগই পাবে না। এই আমাদের ব্যবসার কথাই ধরো না। আমরা রাতে অন্যের দোকান ভাঙি, তারপর সেই মাল এনে আমাদের দোকানে বেচি। কেন? যখন কোনো দোকান আর চালাতে না পেরে বন্ধ হবার জোগাড় হয়, আমরা তো সেই সব মাল কিনে নিতে পারি জলের দরে, সম্পূর্ণ আইনি রাস্তায়। আর খরচ ওই দোকান ভাঙার খরচের থেকে অনেক কম। আবার দেখো, এভাবে আনা জিনিসও কিন্তু আসলে চোরাই মালই হলো। কারণ দোকান এগুলো গরিব লোকের থেকে বলতে গেলে চুরি করেই এনেছে। তারা কিছু বলতে আসলে তাদের বলা হয়েছে, হয় কাজ করো নয়তো পচে মরো। এখনকার নিয়ম হলো আইনি রাস্তায় চলা, তাতে মজা অনেক বেশি। আমি অনেক সময় বেলজিয়াম থেকে ফিরেছি আমার মুখ ব্যান্ডেজে ঠেকে, যাতে ওই কর্তারা বুঝতে না পারেন যে আমি আসলে কে। কিন্তু সিপিবির এই ব্যাপারটার কাছে সেটা কি? বালখিল্য বললেও কম বলা হয়। এখন লোকে অনেক শান্তিপূর্ণভাবে কাজ সারে। গায়ে জোর দেখানোর দিন শেষ হয়ে গিয়েছে। আর এই উর্দি পড়ার লোক পাঠালেই যদি কাজ হয়ে যায়, তাহলে ভাড়াটে খুলে পাঠাবো কেন? আমরা গড়ে তুলব, গুড়িয়ে দেব না। গড়ে তুলব লাভের জন্য। অর্ধনিমিলিত চোখে গ্রুজকে দেখছিলেন ম্যাকিদ। গ্রুজের সাথে একটা সমঝোতা করে ফ্যানিকে আবার মানাবার চেষ্টা করছিলেন ম্যাকিদ। আমি ভাবছিলাম, ম্যাকিদ আবার বললেন, যে আমার এই মাল কেনার সংস্থা উঠিয়ে দেব।
সব লোকেদের ছাড়িয়ে দেব, তোমাকেও। কিন্তু হয়তো সেটা না করলেও হয়। আচ্ছা, আমার এই কর্মচারীদের মধ্যে তোমার মতে কতজন টাকা জোগাড় করে কয়েকটা দোকান কিনতে পারবে? সেসব দোকান অবশ্য অল্প কয়েকদিনে একেবারে খালি হয়ে যাবে। একটা তালিকা বানাও তো। এভাবে বেটাদের থেকে কিছু টাকা আদায় করা যাবে। একেবারে সবাইকে রাস্তায় বার করে দেবার কোনো দরকার হবে না। এদের মধ্যে কাদের কাদের ওপর ভরসা করা যায় সেটা ফ্যানিকে জিজ্ঞেস করতে পারো। ওর আবার এদের ওপর অনেক মায়া দয়া, বুঝলে? আমি জীবনে এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। তোমাকে ডেকেছি কারণ তুমি কাজের মানুষ। অনেক লোক আছে যারা হাওয়া বুঝতে পারে না আর প্রগতির চাকার তলায় একেবারে পিষে মরে যায়। গ্রুজ শুনছিলেন ধৈর্য ধরে এবং দেখে বোঝাই যাচ্ছিল হাওয়া বোঝার চেষ্টা করছেন। এরপরে গ্রুজ বিড়বিড় করে ওহারাকে নিয়ে কিছু বললেন। ওহারা, শখেদে বললেন ম্যাকিত। ওকে নিয়ে মুশকিল হলো ও সবসময় শুধু মাগির চিন্তা করে। আমি জানি যত সাবধানে মালের বিল রাখা উচিত তাও রাখে না। একদিন পুলিশ এসে হাজির হবে আর প্রশ্ন করতে আরম্ভ করবে। তখন কি হবে? গ্রুজের সাথে চমৎকার বোঝাপড়া হয়ে গেল ম্যাকিতের। এরপরের কয়েক বছর দক্ষিণ লন্ডনের সব দোকানের মাল কেনার কাজটা সামলালেন গ্রুজ, বেশ দক্ষতা ও সততার সাথে। ক্রেস্টনের বিশেষ বিক্রি সপ্তাহ। শরতের এক সুন্দর দিনে ক্রেস্টন তার বিশেষ বিক্রি সপ্তাহের সূচনা করলেন। সব জিনিসে আলাদা আলাদাভাবে দাম ফেলা হলো। সকাল 7টা থেকেই বিশাল জনতা ভিড় করে ফেলেছে দরজার বাইরে, যে গ্রিল দেওয়া গেট তার সামনে। দোকান খুলতে তখনও 2 ঘন্টা বাকি। এই ভিড়ে অস্বাভাবিক কিছু ছিল না, শুধু একটা ছোট ব্যাপার ছাড়া। পুরুষের সংখ্যা ছিল যা প্রত্যাশিত তার থেকে অনেক বেশি। এই মহতী উদ্বোধনে উপস্থিত থাকতে রাজি হয়েছিলেন ন্যাশনাল ক্রেডিট ব্যাংকের 2 কর্ণধার। তারা সংস্থার মূল কার্যালয়ের বিলাসবহুল অফিসে বসে অপেক্ষা করছিলেন ক্রেস্টনের সাথে। এই 2 বৃদ্ধ বেশ ঘাবড়ে ছিলেন। ক্রেস্টন নিজে অবশ্য খুবই শান্ত, খুব যত্ন নিয়ে সব ব্যাপারটা পরিকল্পনা করা হয়েছে। আগের দিন রাত পর্যন্ত কর্মচারীরা কাজ করেছে। সবকিছুর দাম ফেলা হয়েছে 4টি শ্রেণীতে ভাগ করে। ঠিক 9টার সময় দরজা খুলে দেওয়া হলো, জনস্রোত ভেতরে চলে এলো। প্রথম থেকেই ক্রেস্টনের সব দোকানে বেশ অদ্ভুত এবং অপ্রিয় ঘটনা ঘটতে লাগলো। লোকজন বড় অদ্ভুত আচরণ করছেন। লোকে ঢুকেছে কি ঢোকেনি, সবাই পাগলের মতো কিনতে আরম্ভ করলেন। বাছাবাছির ঝামেলায় কেউ যাচ্ছেনই না। একদম সামনের কাউন্টারে কেনা শুরু করে লোকে লোকে একেবারে ভেতরের কাউন্টার পর্যন্ত চলে যাচ্ছে মাল কিনতে কিনতে। কিছু চিন্তাভাবনা না করে লোকেই একই জিনিস অনেক পরিমাণে বস্তাতে ভরে নিচ্ছে। বড় বড় মূল্যের মুদ্রায় দাম মেটাচ্ছে। তাড়াতাড়ি সব নিয়ে বেরিয়ে গিয়ে আবার খালি হাতে ফিরে আসছে কয়েক মিনিটের মধ্যে। ব্যাপারটা কি চলছে খুব তাড়াতাড়ি নজরে পড়ল ক্রেস্টনের। এরা স্বাভাবিক বা সাধারণ ক্রেতা নয় কোনো মতেই। তারা হয় অবিশ্বাসী, খুঁতখুঁতে, ঘন্টার পর ঘন্টা ধরে তারা জিনিস বাছাই করে, ঝগড়া করে, তবে গিয়ে কোনো কিছু কিনতে রাজি হয়। এরা তো একেবারে কেনার জন্য মরিয়া। কনুই দিয়ে একে ওকে ঠেলে সরিয়ে জায়গা করে নিচ্ছে। কে পড়ে গেল, কার মাথা ফাটল, সেদিকে ভ্রুক্ষেপ নেই। পুরো জায়গাটা জুড়ে যেন ত্রাসের রাজত্ব শুরু হয়ে গেছে। যারা দোকানের কর্মচারী এবং এখন যারা মুনাফার ভাগ পাবার অভিনব প্রস্তাব পেয়েছেন, তারা মাল জুগিয়ে উঠতে একেবারে গলদঘর্ম হয়ে পড়েছেন। ক্রেতারা গালাগাল দিয়ে তাদের হাত থেকে জিনিস কেড়ে নিচ্ছেন। শুধু ক্যাশে গিয়ে ক্রেতারা খানিকটা ভব্য আচরণ করছেন। পয়সা গুনে দিচ্ছেন ও সঠিক ছাপ মারা রসিদ না পাওয়া পর্যন্ত নড়ছেন না। ক্রেস্টন পুলিশ ডাকলেন। তারা এসে দেখলেন জনগণের অসম্ভব রকম বেড়ে যাওয়া চাহিদার ফল। ভিড়ের মধ্যে বেশ কিছু কুখ্যাত ও একেবারেই অনাকাঙ্ক্ষিত ব্যক্তিও রয়েছেন, তা পুলিশের নজর এড়ালো না। কিন্তু অবস্থা এমনই, এখানে পুলিশ কিছু করতে পারবে না। ডান্ডা মেরে তো আর লোকের নগদ টাকায় জিনিস কেনা বন্ধ করা যায় না। ইতিমধ্যে ক্রেস্টন তার অন্য দোকানে গিয়ে দেখে এসেছেন যে সেখানেও একই ভূতের নৃত্য চলছে। কয়েক ঘন্টা দোকানের দরজা বন্ধ রেখেছিলেন ক্রেস্টন। কিন্তু যখন সাংবাদিকরা হাজির হয়ে প্রশ্ন করতে শুরু করলেন যে দরজা বন্ধ কেন, দরজা আবার না খুলে দিয়ে কোনো উপায় থাকল না। সকাল থেকে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল। ব্রুজ আর পলি এক রেস্তোরাঁয় বসে আছেন টানা, আর তাদের কাছে সব মালের রসিদ জমা হচ্ছে। সে রসিদের পরিমাণও বিশাল। খবরের কাগজে ক্রেস্টন পড়লেন তার বিশেষ বিক্রি সপ্তাহ একেবারে ধুন্ধুমার সাফল্য লাভ করেছে। তার বিশাল মালের সম্ভার একদিনেই সব বিক্রি হয়ে গেছে। দোকানের ভেতরে গিয়ে মনে হচ্ছিল সেখানে যেন হারিকেন ঝড় বয়ে গেছে, বা যেন সর্বগ্রাসী পঙ্গপালের বিশাল দল এসে সব গোগ্রাসে খেয়ে নিয়েছে। ক্রেস্টন ব্যাপার স্যাপার কিছুই বুঝতে পারছিলেন না। সেদিন সন্ধেবেলা ঠেলাগাড়ি করে প্রচুর মাল এসে ঢুকছিল লোয়ার ব্ল্যাকসমিথ স্কোয়ারের গুদামে। ঠেলার পর ঠেলা, এ স্রোতের যেন শেষ নেই। একই সময়ে নিজের ছেলে ওহারার সাথে দেখা করলেন ম্যাকির।
আমি উদ্যম ও স্বাধীনতা ভালোবাসি, খুব ঠান্ডা গলায় বললেন ম্যাকির। এই বিক্রির অযোগ্য সব মাল ক্রেস্টনকে বেচে দেবার পরিকল্পনাটা খুব ভালো করেছিলে। আমরা রসিদ ছাড়া এসব বেচতে পারতাম না, আর এখন সব মালের কাগজপত্র আমাদের হাতে এসে গেছে। তুমি তো জানোই, সব মাল আমি আবার কিনে নিয়েছি। তা টাকাটা কোথায়? ওহারার মুখে কথা শুটছিল না। অস্বীকার করার অবস্থাই তার নেই। ক্রেস্টনের সাথে তার মাল কেনার চুক্তি হয়েছিল, সেই চুক্তিপত্র ম্যাকিতের হাতে দিলেন ওহারা। ক্রেস্টন মালের রসিদ চানওনি পানওনি। ম্যাকিতের সংক্ষিপ্ত বক্তব্যের পর ওহারা আর কোনো সাফাই গাইবার চেষ্টা করলেন না। তিনি ম্যাকিতের ওপর নির্ভরশীল, আর ম্যাকিত তার ওপর। ঘটনাচক্রে ম্যাকিত আগে কথাটা বলেছেন, ম্যাকিত না বললে তিনি নিজেই বলতেন। কেউ অন্যরকম কিছু প্রমাণ করতে পারবেন না। এরপরেও কিছুক্ষণ ওহারা ছিলেন, কোনো কথা না বলেননি। ওহারা চলে যাবার পর ম্যাকিত ব্রাউনকে তার সেলে আসার অনুরোধ করে একটা বার্তা পাঠালেন। দুজনে একসাথে মদ খেলেন আর চুরুট ফুঁকলেন। ম্যাকিত বসেছিলেন সোফাতে। কিছুক্ষণ জুতোর ডগা দিয়ে কার্পেট নাড়াচাড়া করলেন ম্যাকিত। ইতিমধ্যে ব্রাউনের লোকেরা সেই লাল কার্পেট আবার সেলে পেতে দিয়ে গিয়েছে। ম্যাকিত বুঝতে পারছিলেন না কিভাবে কথাটা শুরু করবেন। তারপর একসময় বলতে শুরু করেই দিলেন, কয়েক মাস আগে আমরা যখন লিভারপুলের ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, তুমি আমাকে কি বলেছিলে তোমার মনে আছে? তুমি বলেছিলে তুমি আমাকে ঠিক রাস্তাটা দেখাবে। আমি তোমার কথাটা বুঝেছি। আমি বুঝেছি আমাকে আমার অতীতকে মুছে ফেলতে হবে। রাতে যখন বিছানায় শুয়ে থাকি, তখন আমি ভাবি আর নিজের দুর্বল মনের সাথে লড়াই করি। ম্যাকিত থামলেন। আর একটা আবেগঘন মুহূর্ত তৈরি হচ্ছে বুঝে শঙ্কিত হয়ে পড়লেন ব্রাউন। খানিকটা অস্বস্তি নিয়ে ব্রাউন বললেন, তোমাকে আমি টাকা দিয়ে সাহায্য করেছি, আর সে টাকা এখনো তোমার কাছেই আছে, ভুলে যেও না। টাকার কথা এখন থাক, ব্যথিত গলায় বলে উঠলেন ম্যাকিত। তোমার টাকা সুরক্ষিত আছে, আমি দিব্যি কেটে বলছি। থাক থাক ম্যাকিত, এখন থাকতেই আর কি ভালো লাগছে না। ম্যাকিত একইভাবে বলে চললেন, আমার তোমার কথা পরিষ্কার মনে আছে। মনে হচ্ছে যেন তুমি গতকাল বলেছ। তুমি বলেছিলে এই ওহারার সাথে চলা আমাকে ছাড়তে হবে, আমাকে নিজেকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে হবে। তুমি আমাকে বলেছিলে সেটা করতে তুমি আমাকে সময় দেবে। এতদিনে আমি এখানে এসে দাঁড়িয়েছি। আগ্রহ ভরা চোখে ব্রাউনের দিকে তাকালেন ম্যাকিত। আমার এই মাল কেনার সংস্থার ওপর পুলিশের নজর রয়েছে, সন্দেহ রয়েছে ওহারার কাজকর্মের ওপর। তুমি চেনো এই ওহারাকে? সে কি দু নৌকায় পা দিয়ে চলছে? এক কথা হ্যাঁ বলতে পারবো না, কিন্তু আমার আর অ্যারনের দোকানে যে মাল এসেছে তা নিয়ে গন্ডগোল আছে, ভীষণ গন্ডগোল। কোনো বিল নেই। ব্যাপারটা আমাকে খতিয়ে দেখতেই হবে, নইলে অ্যারন তদন্ত চেয়ে বসবে আর সব তীর আমার দিকে ঘুরে যাবে। বুঝতে পারছো? ওহারা ঘোরেল মাল, ও তোমাকেও জড়াবে। হয়তো, ম্যাকিত ভাবুকের মতো বলে চললে। হয়তো আমাকে জড়াবে না, ওর কাছে কিছু মালের কাগজ আছে, আর সেসব মাল আছে সিপিবির জিম্মায়। ফ্যানি এখন সেসবের দেখভাল করছেন। ওহ, তাই নাকি? হ্যাঁ, ঠিক তাই, বললেন ম্যাকিত। বেশ নিশ্চিন্ত শোনালো তাকে। তার মানে এখন আমাকে কি করতে হবে? প্রশ্ন করলেন ম্যাকিত। তুমি এখন ওর সম্বন্ধে অন্য কিছু জানার চেষ্টা করতে পারো, এমন কোনো অভিযোগ যা ওর বিরুদ্ধে করা যায়। আবার ও যদি পথে এসে যায় তাহলে সে অভিযোগ তুলেও নেওয়া যায়। করা যেতে পারে। আমিও গদ্দারদের একদম পছন্দ করি না, আর ওর স্বভাব চরিত্র তো একদম ন্যাক্কারজনক, বললেন ম্যাকিত। সবসময় শুধু মেয়েদের পেছনে ছুটছে। আমি ওকে হাতে রেখেছিলাম কারণ ওকে দিয়ে কাজ হতো। এখন আমার ধৈর্য ফুরিয়ে গেছে। আরও কিছুক্ষণ ওনারা একসাথে বসে চুরুট টানলেন। তারপর ব্রাউন চলে গেলেন। আস্তে আস্তে উঠে শুতে গেলেন ম্যাকিত। এখনও দুশ্চিন্তা সব যায়নি।